আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অরবিটালের অধিক্রমণ। এই বিষয়টি একদমই তোমাদের কাছে নতুন, যে অরবিটালের অধিক্রমণ বলতে কি বোঝায়। অরবিটালের অধিক্রমণ বোঝার আগে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে একটু করে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সমযোজী বন্ধন। মোটামুটি আমরা সবাই জানি যে সমযোজী বন্ধন কিভাবে হয়। এটার উত্তর যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন করে আমরা জানি সেটি হচ্ছে সমযোজী বন্ধন। অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করে মূলত নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য। এক্ষেত্রে পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তর অথবা যোজনী স্তরে যে ইলেকট্রনগুলো বিজোড় বা যে ইলেকট্রনগুলো অযুগ্ম, শুধুমাত্র সেই ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমেই এই সমযোজী বন্ধন গঠন করে। এইটুকু ইনফরমেশন আমরা সবাই জানি। যদি আমরা একটু উদাহরণ দিতে চাই, যেমন মিথেন বা CH4, আমরা যদি কার্বনে ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো যে কার্বনের যোজনী স্তরে 4টি ইলেকট্রন রয়েছে এবং প্রত্যেকটা হাইড্রোজেনের মধ্যে রয়েছে একটি করে ইলেকট্রন। তাহলে একটি হাইড্রোজেন একটি করে ইলেকট্রন শেয়ার করে এবং একটি কার্বন পরমাণু 4টি ইলেকট্রন শেয়ার করে। এভাবে কার্বন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে মিথেন অণু গঠন করে। সমযোজী বন্ধনের এই শেয়ারটুকু আমরা সবাই জানি, আমরা পড়ে এসেছি এসএসসিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু যখন তাদের ইলেকট্রন শেয়ার করে, আমরা জানি যে ইলেকট্রন অরবিটালে থাকে। প্রশ্ন হচ্ছে, ইলেকট্রনগুলো যখন শেয়ার হয় তখন অরবিটালগুলোর কি হয়? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটি নিয়ে। ইলেকট্রন যখন শেয়ার হয় তখন সেই অরবিটালগুলো মূলত পরস্পর পরস্পরের সাথে একটি অধিক্রমণ অথবা ওভারল্যাপিং করে। অরবিটালগুলো যখন অধিক্রমণ বা ওভারল্যাপিং করে তখনই মূলত সেই ইলেকট্রনগুলো শেয়ার হয়ে যায়। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে এই অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপিং বা অধিক্রমণ ঘটে। পরমাণুর যোজ্যতা স্তরের অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ বিজোড় ইলেকট্রনগুলো যখন শেয়ার হয়, এসব শেয়ারের পারমাণবিক অরবিটালের অধিক্রমণের ফলে এই ধরনের শেয়ার পারমাণবিক অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্টি হয়। আর পারমাণবিক অরবিটালের অধিক্রমণের ফলে যেটা গঠিত হয় সেটার নাম হচ্ছে আণবিক অরবিটাল। অর্থাৎ আমরা এটি বলতে পারি যে দুটি পারমাণবিক অরবিটাল অধিক্রমণ করে একটি আণবিক অরবিটাল গঠন করে। আমরা এই পারমাণবিক অরবিটাল অধিক্রমণের ফলে যে আণবিক অরবিটাল গঠিত হয় এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই যে বারবার অধিক্রমণের কথা বলছি, এই অধিক্রমণটা আসলে দুই ভাবে হয়। একটি অধিক্রমণ হচ্ছে মুখোমুখি ভাবে, অপরটি অধিক্রমণ হচ্ছে পাশাপাশি ভাবে। মুখোমুখি এবং পাশাপাশি এই দুই ধরনের অধিক্রমণের ফলে মূলত একটি আণবিক অরবিটাল সৃষ্টি করে এবং এর মাধ্যমেই সমযোজী বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে এই অধিক্রমণ মাত্রাটা যত বেশি হবে সেই সমযোজী বন্ধনটি তত শক্তিশালী হবে। তাহলে অধিক্রমণ সম্পর্কে দুটি শব্দ আমরা খুব ভালোভাবে মনে রাখবো। একটি হচ্ছে মুখোমুখি ভাবে, আরেকটি হচ্ছে পাশাপাশি ভাবে। মূলত এই দুই ভাবে অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে দুভাগ করা হয়েছে। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে দুই প্রকার। এর একটি হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সিগমা বন্ধন কাকে বলে? দুটি একই বা ভিন্ন পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর সামনাসামনি বা মুখোমুখি, খুব ইম্পর্টেন্ট শব্দটা, সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সিগমা বন্ধন বলে। এই কথাটাকে আমরা একটু সহজ করে এভাবেও বলতে পারি যে দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সিগমা বন্ধন বলে। তবে এই সিগমা বন্ধনে সাধারণত
এস এবং পি অরবিটালে অংশগ্রহণ করে। যখন দুটি এস অরবিটাল এই অধিক্রমণটা করে তখন সেটাকে বলে এস এস সিগমা বন্ধন। একটি এস এবং একটি পি অরবিটাল যদি এই অধিক্রমণ বলে সেটাকে বলে এসপি সিগমা বন্ধন। আর দুটি পি অরবিটাল যদি সামনাসামনি অধিক্রমণ করে তখন সেটাকে বলা হয় পিপি সিগমা বন্ধন। আমরা একটু চিত্রের সাহায্যে দেখতে চাই যে এই এস এস এসপি অথবা পিপি অধিক্রমণগুলো কিভাবে ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটি সবাই লক্ষ্য করো। আমরা জানি এস অরবিটাল হচ্ছে গোলাকার, তাহলে এই গোলাকার এটা একটা এস অরবিটাল, আর এই গোলাকার এটা একটা এস অরবিটাল। দুইটা এস অরবিটাল একটি একটি করে ইলেকট্রন রয়েছে। যখন এই দুটি ইলেকট্রন শেয়ার হওয়ার জন্য পরস্পরের নিকটে আসে তখন এই দুইটা এস অরবিটাল প্রকৃতপক্ষে এভাবে পরস্পরের সাথে লেগে যায়। এই যে লেগে যাওয়া অংশটুকু, এটাই হচ্ছে অধিক্রমণ। এই অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে বলে সিগমা বন্ধন। এক্ষেত্রে যেহেতু দুটি এস অরবিটাল অধিক্রমণ করেছে সেহেতু আমরা এই অধিক্রমণটাকে বলবো এস এস সিগমা। অনুরূপভাবে এস অরবিটালের সাথে একটা পি অরবিটাল অধিক্রমণ করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বি নং চিত্রে এস অরবিটাল হচ্ছে গোলাকার, ত্রিমাত্রিক গোলাকার, আর পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার। এই যেটা একটা পি অরবিটাল, প্রত্যেকটা পি অরবিটাল ডাম্বেল আকৃতির। একটি এস অরবিটাল যখন একটি পি অরবিটাল অধিক্রমণ করে তখন এস এবং পি পরস্পরের নিকটে আসে। নিকট আসলে এই অংশটুকু পরস্পরের সাথে লেগে যাচ্ছে বা অধিক্রমণ হচ্ছে। তাহলে এখানে এস অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো এস পি সিগমা বন্ধন। অনুরূপভাবে যখন দুটি পি অরবিটাল পরস্পরের সাথে অধিক্রমণ করে তখন সেটা দেখতে এরকম দেখাবে। তুমি দেখতে পাচ্ছ যে দুটি পি অরবিটাল যখন পরস্পরের সাথে অধিক্রমণ করে তখন এই অংশটুকু পরস্পরের সাথে লেগে যাচ্ছে। এটাকে বলা হয় পিপি সিগমা বন্ধন। এখন এই সিগমা বন্ধন কাদের মধ্যে হয়? সিগমা বন্ধন হয় সমযোজী অণুসমূহের মধ্যে, অর্থাৎ অধাতব পরমাণু সমূহ এই ধরনের বন্ধন গঠন করে। আমরা একটা উদাহরণ দিতে চাই। যদি প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন ফ্লোরাইড কিভাবে গঠিত হয়, তাহলে আমরা দেখাবো যে হাইড্রোজেনের একটা এস অরবিটাল রয়েছে আর ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন রয়েছে একটা পি অরবিটালের মধ্যে। তাহলে এটি হচ্ছে ডাম্বেল আকারের একটি পি অরবিটাল, অর্থাৎ ফ্লোরিনের পি অরবিটাল, যেটা 2pz1, আর এটা হচ্ছে হাইড্রোজেনের একটা এস অরবিটাল। তাহলে এই হাইড্রোজেনের একটা এস অরবিটাল এবং ফ্লোরিনের এই পি অরবিটাল পরস্পর সামনাসামনি অধিক্রমণ করেছে। এটাকে আমরা বলবো সিগমা বন্ধন। এই অধিক্রমণের এই অঞ্চলের মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, যার একটি আসবে হাইড্রোজেন থেকে এবং অপরটি আসবে ফ্লোরিন থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইলেকট্রন যখন একসাথে থাকে তখন সেই ইলেকট্রনগুলোর স্পিন হয় উভমুখী বা বিপরীতমুখী। এভাবে একটি এইচএফ অণু গঠিত হয়। আমরা যদি আরেকটি মলিকুলের কথা চিন্তা করি, যেমন ফ্লোরিন অণু F2, ফ্লোরিন অণু কিভাবে গঠিত হয়? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফ্লোরিনের 2pz এটা একটা পি অরবিটাল, আর একটা ফ্লোরিনের এটা একটা পি অরবিটাল, মানে শুধুমাত্র বিজোড় ইলেকট্রনের পি অরবিটাল গুলো এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে দুটি পি অরবিটাল পরস্পরের সাথে অধিক্রমণ করছে, তাহলে এটাকে আমরা বলবো পিপি সিগমা বন্ধন। এই অধিক্রমণের ফলে এখানে দুটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ দুইটা ফ্লোরিন একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে এখানে একটি সিগমা বন্ধন গঠন করেছে, যার নাম হচ্ছে পিপি সিগমা বন্ধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সিগমা বন্ধন মানে হচ্ছে দুটি অরবিটালের, বিশেষ করে এস এবং পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ করা বা ওভারল্যাপিং করা। মূলত এই ওভারল্যাপিং বা অধিক্রমণের মাধ্যমেই ইলেকট্রন শেয়ার হয় এবং সমযোজী বন্ধন গঠিত হয়। আরো এক ধরনের ওভারল্যাপিং রয়েছে যেটি পাই বন্ধনের মাধ্যমে হয়। পাই বন্ধনের যে সংজ্ঞা সেটি হচ্ছে দুটি পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল, তবে সেগুলো পি অরবিটাল, কারণ পাই বন্ধনে মূলত পি অরবিটাল অংশগ্রহণ করে। এর অযুগ্ম ইলেকট্রন মানে বিজোড় ইলেকট্রন একই অক্ষ বরাবর, একই অক্ষ বরাবর বলতে এখানে বোঝানো হয়েছে যে একটি পিএক্স অরবিটালের সাথে অপর একটি পিএক্স অরবিটাল, একটি পিওয়াই অরবিটালের সাথে অপর একটি পিওয়াই অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে, যে সমযোজী বন্ধন গঠন করে তাকে বলা হয় পাই বন্ধন। তাহলে এখানে মোটামুটি কথাবার্তা একই হলে দুইটা জিনিসের পরিবর্তন এসেছে।
পাই বন্ধনের ক্ষেত্রে পারমাণবিক অরবিটাল গুলো ফিক্সড করে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পি অরবিটাল, এবং এই অধিক্রমণটা হবে পাশাপাশি। তোমরা একটু আগে সিগমা বন্ধন অধিক্রমণ খেয়াল করছিলে সামনাসামনি, আর পাশাপাশি অধিক্রমণ হলে সেই অধিক্রমণটা হবে পাই বন্ধনের জন্য। আমরা অনেক সময় এই সামনাসামনি এবং পাশাপাশি নিয়ে একটু কনফিউশনে পড়ে যাই। আসলে সামনাসামনি এবং পাশাপাশি এই অধিক্রমণটা বুঝতে হলে আমরা দুইটাকে যদি একসাথে দেখাই তাহলে বুঝতে পারবো যে কোন অধিক্রমণটা সামনাসামনি হচ্ছে অথবা কোন অধিক্রমণটা পাশাপাশি হচ্ছে। আমি তোমাদেরকে পাই বন্ধন একটি প্রশ্নের সাহায্যে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়। আমরা জানি অক্সিজেন অণু হচ্ছে O2, তার মানে দুটি অক্সিজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করে O2 অণু গঠন করে। দুটি অক্সিজেন পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে তখন তাদের অরবিটাল গুলো কিভাবে ওভারল্যাপিং করে সেই বিষয়টা আমরা শিখবো। সেজন্য আমরা প্রথমে একটু অক্সিজেন ইলেকট্রোমিনার্স দেখবো। আমরা জানি অক্সিজেন ইলেকট্রোমিনার্স হচ্ছে 1s2, 2s2, 2p4, আর 2p4 এর মধ্যে এখানে px অরবিটাল রয়েছে দুটি ইলেকট্রন, py তে একটি এবং pz এ একটি। তাহলে এখানে 2 হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তরের p অরবিটালে বিজোড় ইলেকট্রন দুটি রয়েছে। মনে রাখবে অরবিটালের জন্য এই শুধুমাত্র বিজোড় ইলেকট্রন গুলো, যে বিজোড় ইলেকট্রন রয়েছে যে অরবিটালে সেগুলোই আসবে। তাহলে একটা অক্সিজেনে দুটি ইলেকট্রন বিজোড় রয়েছে এবং সেগুলো পি অরবিটালে। তাহলে প্রথমটা যদি px হয়, তারপরটা py, তারপরটা হচ্ছে pz। বলতে পারি যে অক্সিজেন পরমাণুতে py এবং pz অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে। তাহলে যেখানে একটি করে ইলেকট্রন থাকবে অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকবে, শুধুমাত্র সেই অরবিটালগুলি ওভারল্যাপিং করবে, সেটা সিগমা হোক অথবা পাই হোক। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে অক্সিজেন পরমাণুতে ওভারল্যাপিং করার জন্য পি অরবিটাল রয়েছে দুইটা। তো অক্সিজেন যেহেতু দ্বি পরমাণু অর্থাৎ O2, তাহলে একটা অক্সিজেন পরমাণুতে যদি দুটি পি অরবিটাল থাকে বিজোড় ইলেকট্রনওয়ালা, তাহলে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে থাকবে কয়টি? 4টি। আমরা একটু চিত্রের সাহায্যে সেটি দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে দুটি বাম পাশে দুটি পি অরবিটাল রয়েছে, যার একটি ওয়াই অক্ষের উপর, তার মানে এটি হচ্ছে পি ওয়াই অরবিটাল, আর আরটি জেড অক্ষের উপর, এটি হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস দেখেছি অক্সিজেনে, যেখানে পি ওয়াই এবং পি জেড এ একটি করে ইলেকট্রন রয়েছে। তাহলে এই অক্সিজেন পরমাণুর এখানে দুটি অরবিটাল আঁকা হয়েছে। এই ওয়াই অক্ষের উপর একটি পি ওয়াই অরবিটাল, আর জেড অক্ষের উপর একটি পি জেড অরবিটাল। এটি একটি অক্সিজেন পরমাণুর জন্য। যেহেতু অক্সিজেন দ্বিপরমাণু, দুটি অনুযুক্ত হয়, দুটি পরমাণু যুক্ত হয়। আমরা ডান পাশে আরো একটি অক্সিজেন পরমাণুর জন্য দুটি পি অরবিটাল আঁকলাম। এখন খেয়াল করো যে এখানেও এই একটি পি অরবিটাল ওয়াই অক্ষের উপর রয়েছে, তাহলে এটি হচ্ছে পি ওয়াই অরবিটাল, আর আরেকটি রয়েছে জেড অক্ষের উপর, এটি হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে এই অক্সিজেন পরমাণুর একটি পিজেড অরবিটাল এবং এই অক্সিজেন পরমাণুর একটি পিজেড অরবিটাল, এরা পরস্পর সামনাসামনি অধিক্রমণ করেছে। আর সামনাসামনি অধিক্রমণ করলে যে বন্ধন সেটি হচ্ছে সিগমা বন্ধন, এবং এখানে দুটি ইলেকট্রন শেয়ার হয়েছে, দুটি ইলেকট্রন একসাথে রয়েছে বিধায় এদের স্পিন হচ্ছে বিপরীতমুখী। এই সিগমা বন্ধনটা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই অক্ষের উপর একটি পি অরবিটাল রয়েছে অর্থাৎ পি ওয়াই, এখানেও সেম ওয়াই অক্ষের উপর একটি পি ওয়াই অরবিটাল রয়েছে। এই যে দুটি পি ওয়াই অরবিটাল, এই দুটি পি ওয়াই অরবিটাল এখন পরস্পরের পাশাপাশি অবস্থান করে এরা পরস্পরের সাথে একটু বাঁকা হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, ওভারল্যাপিং হয়ে যায়। তাহলে এখানে যে দুটি তোমরা লম্বালম্বি ভাবে পি ওয়াই অরবিটাল দেখতে পাচ্ছ, এরা আসলে পরস্পরের সাথে এইভাবে একটু ঝুঁকে যায়, এই জন্য উপরে এই দাগটা টানা হয়েছে। এই পরস্পরের সাথে ওভারল্যাপিং যে করে, এটি হচ্ছে মূলত পাই বন্ধন। এখানে আমি লিখে দিয়েছি এটা পাই বন্ধন। এখানে উপরে এবং নিচে দুটি মিলেই কিন্তু ওভারল্যাপিং হয়, উপরে এবং নিচে মিলে কিন্তু পাই বন্ধন একটা হয়, কারণ একটা বন্ধনের জন্য মূলত দুটি অরবিটাল লাগে। তাহলে এদিকের একটি পি ওয়াই অরবিটাল, এই পাশের একটি পি ওয়াই অরবিটাল, এখানে মোট দুটি পি ওয়াই অরবিটাল। এই দুটি পি ওয়াই অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে এখানে একটি পাই বন্ধন গঠন করে। সেক্ষেত্রে ওভারল্যাপিংটা আমরা উপরের অংশ দেখাবো, নিচের অংশ দেখাবো, কিন্তু দুটি মিলে মূলত বন্ধন হচ্ছে একটি পাই বন্ধন।
অর্থাৎ কয়টি বন্ধন হবে এটি নির্ভর করে অরবিটালের উপর। যদি দুটি অরবিটাল হয় তাহলে বন্ধন হবে একটি। আর খেয়াল রাখবে যে পাই বন্ধন আকার ক্ষেত্রে ওভারল্যাপিং উপরেও দেখাতে হবে, নিচেও দেখাতে হবে। উপরে এবং নিচে দেখাচ্ছি যে তার মানে এই নয় যে এখানে পাই দুইটা, এখানে কিন্তু পাই একটা, কারণ এক্ষেত্রে অরবিটাল রয়েছে দুটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই একটা অক্সিজেন পরমাণু, এই একটি অক্সিজেন পরমাণু, এই দুটি পরমাণু এখানে সামনাসামনি একটি বন্ড গঠন করেছে এবং পাশাপাশি একটি বন্ড গঠন করেছে, সেটি হচ্ছে পাই বন্ড। আর সামনাসামনি যেটি গঠন করেছে সেটি হচ্ছে সিগমা বন্ধন। তার মানে হচ্ছে একটা অক্সিজেন অণুতে দুটি বন্ধন রয়েছে, এর একটি হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। এই জন্য যখন আমরা O2 অণুর গঠন লিখি সেটা আমরা লিখি ও ডাবল বন্ড ও। তাহলে এই ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা যেটি সামনাসামনি হয়েছে, আর একটি বন্ড হচ্ছে পাই যেটি পাশাপাশি হয়েছে। সিগমা বন্ধন এবং পাই বন্ধনের এই চিত্র থেকে আমরা সিগমা এবং পাই এর মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য কি, তাহলে এটা বলবে যে পাই বন্ধন অবশ্যই পি অরবিটালের মধ্যে হয়, কিন্তু সিগমা বন্ধনে এস অরবিটালও অংশগ্রহণ করতে পারে। এখানে আরেকটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে প্রথমে ওভারল্যাপিং কিন্তু সিগমা বন্ধনের জন্য হয়, অর্থাৎ পাই বন্ধন কখনো প্রথমে হয় না। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন হওয়ার পরে যদি পি অরবিটাল থাকে তাহলেই কেবল পাই বন্ধন হবে। তাহলে সিগমা বন্ধন হয় প্রথমে, পাই বন্ধন হয় পরে। তোমরা এই চিত্র থেকে আরেকটি জিনিস দেখতে পাচ্ছ যে সিগমা বন্ধন যখন হচ্ছে এই দুটি অরবিটাল কিন্তু পরস্পরের খুব নিকটে এসে ওভারল্যাপিং করেছে, কিন্তু পাই বন্ধন যখন হচ্ছে তখন এই দুটি অরবিটালের ক্ষেত্রে দূরত্বটা কিন্তু বেশি। তাহলে দুটি অরবিটালের ক্ষেত্রে যখন দূরত্বটা বেশি থাকে তখন আমরা জানি দূরত্ব বেশি হলে আকর্ষণ কম থাকে, তখন বন্ধনটা উইকলি হয়। এই জন্য পাই বন্ধন হচ্ছে দুর্বল প্রকৃতির, কিন্তু সিগমা বন্ধন খুব কাছ থেকে ওভারল্যাপিং করে, তাই সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী। এরকম একটি অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসে যে সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধন দুর্বল কেন। এটি আমরা মনে রাখবো যে পাই বন্ধন দুর্বল বলে পাই বন্ধন কিন্তু সহজে ভেঙে যায়, পাই বন্ধনের ক্ষেত্রে ওভারল্যাপিং দূরত্বটা বেশি হয়। এটি হচ্ছে পাই বন্ধন এবং সিগমা বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের উপর তোমাদের জন্য আমি একটি প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয়। ঠিক O2 অণু কিভাবে গঠিত হয় কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখালাম, একইভাবে তোমরা সবাই এই প্রশ্নটি অ্যান্সার করে আমাকে জানাবে চিত্রটা এঁকে যে N2 অণু কিভাবে গঠিত হয়। O2 অণু ঠিক যেভাবে আমি চিত্রটা এখানে দেখাচ্ছি তোমরা একইভাবে প্রথমে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করবে, তারপর ইলেকট্রন বিন্যাস করলে তোমরা বুঝে যাবে এখানে মোট কয়টি অরবিটাল রয়েছে, কয়টি সিগমা হবে, কয়টি পাই হবে। এক্ষেত্রে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দুটি পরমাণুর মধ্যে যখন ওভারল্যাপিং হবে খেয়াল রাখবে সিগমা বন্ধন কিন্তু একটা হবে, মানে সামনাসামনি একটা অধিক্রমণ হবে সিগমা, একটি সিগমা হওয়ার পরে যখন অধিক্রমণ গুলো হবে তখন সেগুলো হবে পাই এবং সেগুলো হবে পাশাপাশি। তার মানে একটা অণুতে যদি দুটা বন্ধন থাকে এর মধ্যে একটা হবে সিগমা বন্ধন আর বাকিটা হবে পাই বন্ধন। অনুরূপভাবে আরেকটা অণুতে যদি ট্রিপল বন্ড থাকে পরস্পরের সাথে, দুটি পরমাণুর মধ্যে যদি পরস্পর ট্রিপল বন্ড থাকে তাহলে এর মধ্যে প্রথমটি হবে সিগমা বন্ড এবং বাকি দুটি হবে পাই বন্ধন। অর্থাৎ এখন যে কথাটা বললাম এইটা মূলত যে নাইট্রোজেন অণু কিভাবে গঠিত হয় এই প্রশ্নের মধ্যে তুমি এই অংশটুকু পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আমরা অরবিটাল ওভারল্যাপিং নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই চিত্রগুলো খাতায় আঁকবে এবং বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো অংশ প্রবলেম হয় এই ভিডিওটা পুনরায় রিপিট করে শুনবে এবং দেখবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।